ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব একদম কারেন্ট একটি আপডেট নিয়ে। 19 বছরের লড়াই শেষ হয়ে গেল, এবার জয়ী হয়ে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা রেখে বিদ্যালয়ে যাবার পালা। আগামী 29 এবং 30 জুলাই প্রায় 63 জন যোদ্ধাকে, যে যোদ্ধাদের আমরা কুর্নিশ জানাচ্ছি আমাদের চ্যানেলের তরফ থেকে, তাদের ভেরিফিকেশনে ডেকেছে ডিপিএসসি হুগলি। ঠিক একই রাস্তা ধরে প্যানেল বাছিয়ে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদেরও কোথাও গিয়ে নিরাপত্তা দিয়ে সমস্ত বঞ্চিতদের চাকরির রাস্তা খুলতে পারে এই মাধ্যমটা অনুসরণ করলে। তার কারণ এই মাধ্যমে অ্যাপেক্স কোর্ট পর্যন্ত হস্তক্ষেপ করেনি, অর্থাৎ ডিভিশন বেঞ্চের অর্ডার, সেই অর্ডার সুপ্রিম কোর্টে আপিল হয়েছে এবং সুপ্রিম কোর্টে সেই অর্ডার রেখে দিয়েছেন। প্যানেলে হাত না দিয়ে কাট অফ মার্কস যা ছিল তার থেকে যারা বেশি নাম্বার পেয়েছে তাদেরকে চাকরি দেওয়া হয়েছে। এই হুগলি ডিপিএসসির ঘটনা নিয়ে এর আগেও আমরা আমাদের চ্যানেলে ভিডিও করেছি, কিন্তু সম্প্রতি যে ঘটনাটা আপনাদের শেয়ার করব তাতে করে বাঁচতে পারে এন্টার 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার চাকরি, সে লিগালি হোক ইলিগালি হোক, হোয়াটএভার যেভাবে পেয়েছে। কেন বলছি এই কথা, চলুন গোটা বিষয়টা দেখে নেওয়া যাক। একদম শুরুতেই সেই কাঙ্ক্ষিত নোটিশটা দেখাবো, চান মেমো নাম্বার সাজেন্সাস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি 22 জুলাই 2025। একদম গরম গরম খবর। কোনো এক ভদ্রলোক কিছুদিন আগে ক্রিটিসাইজ করেছিল যে টিআরএসির খবর তো সামান্য একটু আপডেট রাখে। হ্যাঁ, সামান্য একটু আপডেট রাখে, গোটা পশ্চিমবঙ্গে যা রিফ্লেক্ট হয়নি তা আমাদের চ্যানেলে আমরা রিফ্লেক্ট করে দিয়েছি। সেই নোটিশ যদি ওটাকে কেটে রাখা হচ্ছে, তো নোটিশে কি বলা হচ্ছে, সাজেন্সাস মেমো নাম্বার দিয়ে বলা হচ্ছে, দ্য কমিশন অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্লিকেন্ট স্ট্যান্ড এনলিস্টেড সিরিয়াল নাম্বার 1 to 23 অর্থাৎ 1 থেকে 23 পর্যন্ত এবং অ্যাপ্লিকেন্ট এনলিস্টেড সিরিয়াল নাম্বার 24 থেকে 63 আর হেয়ার বাই রিকোয়েস্ট টু অ্যাপিয়ার ইন দ্য অফিস 29/7/2025 বেলা 12টায় এবং 30/7/2025 বেলা 12টায় একদম সময় মতো প্রত্যেকে যাবেন এবং সেক্ষেত্রে অরিজিনাল এবং জেরক্স কপি নিয়ে যেতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, মার্কশিট, সার্টিফিকেট, তার সাথে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তো লাগছেই। অ্যাডমিট কার্ড হচ্ছে 2006 সালে যে রিক্রুটমেন্টে বসেছিলেন সেই 6 সালের রিক্রুটমেন্টের যে অ্যাডমিট কার্ড, অর্থাৎ সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড, বিটিআর 2006-এর অ্যাডমিট কার্ড, এমপ্লয় এক্সচেঞ্জ কার্ড যদি থাকে সেটা নিয়ে যেতে হবে, মানে এটা তো নিতে হবে বাধ্যতামূলক। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে এবং ট্রেনিং সার্টিফিকেট যদি থেকে থাকে, সেক্ষেত্রে সাইন করছেন চেয়ারপারসন হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল। তো 2006 সালের রিক্রুটমেন্ট প্রসেস বুঝে গেছে ঘটনাটা কি, মনে আছে এই চ্যানেলে ভিডিওটা করেছিলাম আপনাদের। কিন্তু এর সাথে 32,000 লিঙ্ক আপ কোথায়, গোটা বিষয়টা বলবো, তার আগে কেসের ফ্যাক্ট আপনাদের জানাবো। কিন্তু তার আগে একটা ছোট্ট কথা আপনাদের বলতেই হচ্ছে, সেটা হচ্ছে এই যে অর্ডারগুলো পাস হয়েছে না, মানে হুগলি ডিপিএসসি যে নোটিশটা ইস্যু করেছে, এটা কিন্তু এমনি এমনি করেনি। ডিভিশন বেঞ্চ 2024 সালে অর্ডার করেছিল, গড়িমেশি করে ঠেলে গুতিয়ে সেই মামলা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে কিন্তু অর্ডার হওয়ার পর কিন্তু এখানে এই জায়গাটা ফিরে আসে। চলুন ফ্যাক্ট অফ দিস কেস একটু আলোচনা করা যাক, দেন আমাদের শ্রোতা বন্ধুদের একদম সরলীকৃত ভার্সানটা দিয়ে দেবো যাতে করে বুঝতে সুবিধা হয়। পরবর্তী ক্ষেত্রে এটা নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের যদি কারো প্রয়োজন মনে হয় অবশ্যই জানাবেন, তখন আমরা বানাবো গোটা বিষয় নিয়ে। তো চলুন ফ্যাক্ট কী ছিল এই কেসটা একটু ছোট্ট করে বুঝে নিই। ফ্যাক্ট হচ্ছে 2006 সালের রিক্রুটমেন্ট প্রসেস হুগলি ডিপিএসসি আন্ডার প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2006, এগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ হতো। তো হুগলি ডিপিএসসি বেশ কিছু ভ্যাকান্সিতে নোটিশ থ্রো করে, তো সেক্ষেত্রে তার রিটেন পরীক্ষা হয় 20/11/2009 সালে, অর্থাৎ 2009 সালের নভেম্বরের 20 তারিখে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হয় এবং তারপরে রেজাল্ট ফলাফল প্রকাশিত হয় বা প্যানেল পাবলিশ হয় জানুয়ারি 2010। সেই জানুয়ারি 2010 প্যানেল প্রকাশিত হওয়ার পর কিছু পিটিশনার তারা দেখতে পারেন যে 11 জন এমন প্রার্থী আছে যে প্রার্থীরা কোথাও না কোথাও গিয়ে তাদের যে ট্রেনিং, মানে তাদের ওই টাইমে ট্রেনিং থাকতেই হবে এরকম বাধ্যবাধকতা ছিল না, তো তাদের যে ট্রেনিং স্কোর, সেই স্কোর শিটটা কোথাও গিয়ে মানে ট্রেনিংয়ের যে মার্কস যেভাবে অ্যালট করা হয়েছে 11 জন প্রার্থীর ক্ষেত্রে, সেই ট্রেনিংটা বৈধ নয়। অর্থাৎ তারা এনসিটির কোনো মানে অথরিটি বা কোনো ট্রেনিং ইনস্টিটিউট দিকে মানে এনসিটি অ্যাপ্রুভ অথরিটি থেকে তারা কিন্তু কোনো ট্রেনিং ইনস্টিটিউট থেকে তারা ডিগ্রিটা করে কোনো একটা সরকারি সংস্থা দিয়ে করেছে, মানে ভুয়ো ফেক বলা যায় এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে কী করা হলো, সেই সমস্ত প্রার্থীদের পরবর্তী ক্ষেত্রে দেখালো এই প্যানেলে তাদের অ্যাডিশন করা হলো, তাদের মানে ট্রেনিংয়ের নাম্বারটা অ্যাড করা হলো এক্ষেত্রে।
তো সেক্ষেত্রে কি হলো, এই 11 জন প্রার্থী পরবর্তী ক্ষেত্রে চ্যালেঞ্জ হয় ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, এবং সিঙ্গেল বেঞ্চ বলে যে ঠিক আছে, ওদেরকে অ্যাকর্ডিং রুলস ওদেরকে প্যানেল বের করতে বলে, অর্থাৎ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হুগলি কী করলো, হুগলি 2টো প্যানেল বের করে দিল, মানে যেটা কিনা রুলের খেলাপ, রুলকে লেট ডাউন করে, মানে রুলকে মিসগাইড করে, মিস ইন্টারপ্রিট করে 2টো আলাদা আলাদা প্যানেল করলো। এবার দেখা গেলো ফার্স্ট প্যানেলে যেখানে অরিজিনাল, মানে একদম ফার্স্ট প্যানেল যেটা অরিজিনাল হয়েছিল, বেশ কিছু 960টা নন এক্সামটেড প্রার্থী ছিল, পরবর্তী ক্ষেত্রে এক্সামটেডে সেখানে কিছু সাধারণ প্রার্থীরা ঢুকলো, দেন এক্স সার্ভিসম্যান ঢুকলো। তো এরকম করতে করতে গিয়ে কাট অফটা লাস্টে গিয়ে দাঁড়ালো জেনারেল কাট অফ 47.700 হচ্ছে জেনারেল কাট অফ মার্কস। কিন্তু যে সেকেন্ড প্যানেল যেখানে 11 জন ক্যান্ডিডেটকে অ্যাডিশনালি নাম্বার দেওয়া হলো, সেক্ষেত্রে তাদের স্কোরটা চলে গেল, মানে ধরুন ফার্স্ট প্যানেলে যদি আমরা একটা প্যানেল ধরি যে লাস্ট কাট অফ মার্কস 47.700, সেকেন্ড যে প্যানেল এই 11 জনকে নিয়ে যেখানে অ্যাডিশনাল প্যানেল এদেরকে নাম্বার অ্যাড করে করা হলো, সেক্ষেত্রে সেকেন্ড প্যানেলের কাট অফ মার্কস চলে গেল 38.0772। ভাবুন, এই 47.700 থেকে 38.0772 এর মধ্যে তো প্রচুর প্রার্থী আছে। তারা এটাকে দেখে মামলাটা ঠুকে দিল হাইকোর্টে, যে আমাদের নাম্বার ধরে নিন, যে নাম্বার প্রথমে ছিল, এগুলো কিন্তু প্রথমটা কিন্তু নন ট্রেন্ড, মানে আনট্রেন্ডের নাম্বার কিন্তু 47.700, হ্যাঁ, তখন সম্ভবত 100-র মধ্যে পরীক্ষার হওয়ার কথা ছিল। তো সেক্ষেত্রে দেখলো যে এর মধ্যে রয়েছে, তো মামলা করে দিল। এবার সেই মামলায় সিঙ্গেল বেঞ্চে যখন গেল, তখন তো বিভিন্নভাবে সিঙ্গেল বেঞ্চ ওদের চাকরিটা চ্যালেঞ্জ হলো, যেহেতু তো ওদের চাকরি রেখে দিল, বলছে ঠিক আছে এদেরকে রেখে দাও, কোনো অসুবিধা নেই। তো জাস্টিস ট্যান্ডনের বেঞ্চে কী হলো, এই মামলাটা পরবর্তী ক্ষেত্রে আসলো, এবং ট্যান্ডন দেখলো যদি তুমি সেমভাবে যদি লেট ডাউন করে তুমি রিক্রুটমেন্ট করে যদি এদের চাকরি রেখে দিতে পারো, তাহলে আর কাউকে মানে ডিস্টার্ব করার দরকার নেই। ফার্দার কি অর্ডার দিলে, অর্ডারটা পড়ে শোনাচ্ছে এখানে দেখুন, দ্য অ্যাফোরসেড অ্যাপিল আর ডিসপোজ, মানে এই যে অ্যাপিলটা করা হয়েছিল সেই অ্যাপিলটা ডিসপোজ করা হচ্ছে এই মর্মে, অফ ডিরেক্টিং দ্য অথরিটিস, অর্থাৎ হুগলি ডিপিএসসিকে ডিরেক্ট করছে টু প্রিপেয়ার এ প্যানেল অর মেরিট লিস্ট which would include all candidate of the unreserved and reserved category and তো এক্ষেত্রে জাস্টিস ট্যান্ডন অর্ডার করছে যে হুগলি ডিপিএসসিকে আলাদা একটা প্যানেল প্রিপেয়ার করতে বলা হচ্ছে, মানে একটা প্যানেল প্রিপেয়ার করা বলতে হচ্ছে, মানে বলা হচ্ছে যেখানে মেরিট ওয়াইজ, অর্থাৎ মেধা সম্পন্ন হয়ে থাকবে, এবং সেখানে সবাইকে নিতে হবে, আনরিজার্ভ এবং রিজার্ভ প্রত্যেককেই। অ্যান্ড ইন দ্য ইভেন্ট অফ এনি অ্যাপ্লিকেন্টস আর ফাউন্ড, অর্থাৎ যারা অ্যাপ্লিকেশনটা করেছে আর ফাউন্ড, মানে যারা অ্যাপ্লিকেশনটা মানে আবেদনপত্র করেছিল এদের কাছে, আর ফাউন্ড হ্যাভিং অবটেইন মোর মার্কস দেন দ্য লাস্ট কাট অফ মার্কস অ্যাজ ডিসক্লোজ দ্য রিট পিটিশন, অর্থাৎ ওই 47 পয়েন্ট ওটা না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে 38 পয়েন্ট যেটা আসলো, তো তার উপরে যদি কেউ বেশি নাম্বার পেয়ে থাকেন, যদি মোর মার্কস পেয়ে থাকেন, লাস্ট কাট অফ যেটা তোমরা সেকেন্ড প্যানেলে দেখিয়েছো, দে শ্যাল বি গিভেন অ্যান অ্যাপয়েন্টমেন্ট ইন দ্য এক্সিস্টিং ভ্যাকেন্সি অর অ্যান্টিসিপেটেড ভ্যাকেন্সি ফর দিস ইয়ার অর ফার্দার ইয়ার, অর্থাৎ ভবিষ্যতে কোনো শূন্য পদ থেকে, ভবিষ্যতে কোনো বর্ষের থেকে সেই ভ্যাকেন্সি নিয়ে সেই সমস্ত প্রার্থীকে চাকরি দিতে হবে। এইটা হচ্ছে জাস্টিস হরিশ ট্যান্ডন স্যারের অর্ডার ছিল। এবার ভাবুন, ছিল 47.700, যেটা সেকেন্ড প্যানেল করার পরে নেমে আসলো, ব্যাটা কত 38 পয়েন্ট সামথিং কিছুতে নেমে আসলো। এবার জাস্টিস ট্যান্ডনের এই অর্ডার মোতাবেক পরবর্তী ক্ষেত্রে এরা ডিপিএসসি সুপ্রিম কোর্টে ছুটলো, সেখানে গিয়ে মুখ থুবড়ে পড়লো। আলটিমেটলি এই সংখ্যক প্রার্থীদের কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম যে নোটিফিকেশন জারি করে 63 জন, যদি সংখ্যাটা অনেক ছিল, পরবর্তী 63 জনে কিন্তু অর্ডার হয়ে গেছে, তাদের ভেরিফিকেশন 29 থেকে, সামনের মাস থেকে আগস্ট থেকে তার স্কুল হচ্ছে, স্বাধীনতার মাসে তাদের জীবনেও স্বাধীনতা চলে আসলে এতগুলো বছর পরে এই ঘটনা। তাহলে সেম ইস্যু যদি ধরে নিই, আমি যদি পজিটিভ 32 শিক্ষক শিক্ষিকাদেরকে ভাবি, তাদেরও তো প্যানেল তো বানিয়েছে বলতে একটা দুটো নয়, 11টা অ্যাডিশনাল প্যানেল, তার আগে 3টে 14খানা প্যানেল বানিয়েছে, পরে যা শিক্ষাঙ্গলে আরও 2টো 15টা প্যানেল বানিয়েছে। এবার একটু দেখা যাক সেই প্যানেলে যে প্রথম 3টে প্যানেল ছিল, প্রথম 3টে প্যানেলে কাট অফ মার্কস কী ছিল। আমি ট্রেন্ড নন ট্রেন্ড ভাগাভাগি করছি না, ও ক্ষেত্রে করেনি, এক্ষেত্রে আমি করছি না। ধরুন লাস্ট কাট জেনারেলি শিলিগুড়ি ক্ষেত্রে ধরুন আমি ওবিসি এসসিতে যাবো না, কি ফান্ড আমি অত দেখতে যাবো না, আমাকে বলেছে জেনারেল কাট অফ মার্কস যদি কেউ ক্লিয়ার করে সে রিজার্ভ হতে পারে, আনরিজার্ভ হতে পারে, তাহলে সে চাকরি পাবে। তাহলে আমার যদি সেই অর্ডারটাকে আমি ধরে রাখি, যেটা সুপ্রিম কোর্টে আফেল্ড হয়েছে, মানে সুপ্রিম কোর্টে মান্যতা দিয়েছে সেই অর্ডারটাকে, তাহলে শিলিগুড়িতে এন্টায়ার সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে কাট অফ মার্কস যাদের 12.779 বেশি, তারা প্রত্যেকে চাকরি পাবেন এই মর্মে, এই যে ডিভিশন বেঞ্চের অর্ডার মোতাবেক বা সুপ্রিম কোর্টের অর্ডার মোতাবেক। জলপাইগুড়িতে যাদের নাম্বার 11.805 তারা সবাই চাকরি পাবেন, তাদের উপরে যারা চাকরি সবাই চাকরি পাবেন। কোচবিহার 11.041, যারা এর থেকে বেশি তারা সবাই চাকরি পাবেন। উত্তর দিনাজপুর 10.024, এর উপরে যারা আছে সবাই চাকরি, ঘরে ঘরে লক্ষ্মী পুজোর মতন চাকরি হবে।
দক্ষিণ দিনাজপুর 12.519, যারা যারা এর উপরে আছে সবাই চাকরি পাবে। মালদা 10.252, এর উপরে যারা আছে তারা সবাই চাকরি পাবে। মুর্শিদাবাদ 16.134 উপর যারা আছে সবাই চাকরি পাবে। নদিয়াতে 18.123 উপর যারা আছে সবাই চাকরি পাবে। এই নর্থ 24 পরগনাস, নদিয়া, মুর্শিদাবাদ যেগুলো একটু উপরে আছে না, এরাও বিকল্প পদ আমি ভেবে রেখেছি। বিকল্পটা আছে, আজকে এই ভিডিওতে শেষে দেখাবো। যে যারা ভাবছেন আরে দাদা নর্থ 24 পরগনাসে 15.965 এ তো আমি পারবো না, আছে বর্দা, তারও অস্ত্র আছে আমাদের কাছে, যে দেখাবো ভিডিও শেষে দেখাবো। অত দুতলা হচ্ছেন কেন? সব জিনিসের প্যাঁতরা আমাদের কাছে রেডি, সলিউশন রেডি। যদি এই মর্মে যায়, যদি অনেকে বলছেন 32-কে পাচ্ছি দাদা কিছু করুন, তো দাদা এই ফর্মুলা তো দিয়েই দেওয়া যেতে পারে। অলরেডি 1-2 জন অ্যাডভোকেটের সাথে কনফারেন্স হয়েও গেছে। তো অনেকে ভাবছে দাদা 15.965 তো আমরা কাট অফ ক্রস করতে পারবো না, তাহলে তো আমার চাকরিগুলো হবে না। আরে দাঁড়ান বর্দা, দেখাবো, এটা শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আসবেন। তো একদম মেরিটে, মানে একদম লো মেরিটে আমাদের দেখাচ্ছি। ধরে নিন আদতে তো বঞ্চিতদের একটা চাকরি দরকার, যে কোনো পদ্ধতিতে। এখন দেখুন এই যে পদ্ধতি আমি বলে দিচ্ছি, যে পদ্ধতিতে 2006-এর ম্যাটারে এতদিন পরে সুপ্রিম কোর্টে গিয়ে সেই অর্ডার রেখে দিয়েছে, এবং ডিভিশন বেঞ্চের অর্ডারে আজকে ধরুন দ্বিতীয় প্যানেল বিকল্প, যেটা রুল পারমিট করছে একটাই প্যানেল হবে, সেখানে গিয়ে এরা দ্বিতীয় দফায় প্যানেল করে কাট অফ রিডিউস করে দিয়েছে। তো তারপরে যারা ওই কাট অফটা ক্রস করে তারা সবাই চাকরি পাচ্ছে। তো সিমিলার ইস্যু দাদা, 11টা অ্যাডিশনাল প্যানেল হয়েছে। আমি ফার্স্ট 3টে প্যানেলের কাট অফ দেখাচ্ছি, 1, 2, 3টে প্যানেলে কাট অফ। এটা যে অ্যাডিশনাল প্যানেলে যখন গেছে কিছু কিছু ডিস্ট্রিক্ট কাট অফ রিডিউস হয়েছে। তো প্রত্যেকে দেখে নিন এই কাট অফ। ধরুন আলিপুরদুয়ার 11.772 উপরে যারা থাকবে তাদের সবার চাকরি। কলকাতা 16.34, বিকল্প ভাবা আছে। সাউথ 20 পরগনাস 14.14, যারা উপরে পাচ্ছে সবাই চাকরি হয়ে যাবে। বেশ, যাদের হাই কাট অফ আছে সেগুলো নিয়ে আমাদের ভাবনা চিন্তা আছে, সেগুলো আমরা পরে বলে দেবো ব্যাপারটা কী আছে। তো মোদ্দা কথা, ধরুন এই 2006-এর অর্ডার যদি আমাদের দেখে যদি কেউ এটাকে দেখান, অন্তত ডিভিশন বেঞ্চে, জাস্টিস তপতেশের বেঞ্চে, যে অলরেডি ডিসাইডিং ফ্যাক্টর হয়ে বসে আছে, সেম ইস্যুতে দেখা গেছে যখন অ্যাডিশনাল প্যানেল 11টা রাতে অন্ধকারে করেছে, তখন লাস্ট যেটা কাট অফ গেছে, যদি প্রমাণ করতে পারেন যে এই ডিস্ট্রিক্টে এই সবথেকে কম নাম্বার পেয়ে এই ডিস্ট্রিক্টে চাকরি করছে, তো তার উপর আপনার নাম্বার থাকলে আপনার চাকরি, হিসাব মতো তো তাই বলছে, অর্ডার তো তাই বলছে। সুপ্রিম কোর্ট আফেল হয়েছে, সুপ্রিম কোর্ট অর্ডারটা অ্যানেক্স করতে ভুলে গেছে, সরি, পরবর্তী ক্ষেত্রে দেখিয়ে দেবো। সুপ্রিম কোর্টের অর্ডারও হয়ে গেছে একদম, মানে সুপ্রিম কোর্টে 4 মাসে মীমাংসা হয়ে গেছে, 4 মাসও লাগেনি, 3.5 মাসে মীমাংসা হয়ে গেছে একদম। ধানার সুপ্রিম কোর্টের মীমাংসা, দেন ডিপিএসসি আর কোনো উপায় নেই, নোটিশ থ্রো করছি, কাট অফ হিসাব মতন কাট অফ মামলা, চাকরি হয়ে যাচ্ছে বিভিন্ন প্রার্থীদের, তাই না? তো মোদ্দা কথা, এই যে উত্তরবঙ্গে তো ঢালাওভাবে হবে, যদি এই অর্ডারটাই কেউ কেউ নিয়ে জানতো, এবং অনেকে এই অর্ডারে এখন কাঙ্ক্ষিত জিনিসের জন্য চাহিদা আপনাদের আছে, আপনারা প্রত্যেকে এখন আমি দিয়ে দেবো, খুব তাড়াতাড়ি দিয়ে দেবো, জায়গা মতন দিয়ে দেওয়া যাবে। একদম ভালো সময় জিনিসটা রিফ্লেক্ট হয়েছে, নোটিশটা থ্রো করেছে। তো একদম সম্প্রতি এগুলোকে যদি ডিভিশন বেঞ্চে দেখিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে 32 ইন সার্ভিস টিচার যারা ইললিগাল বা হটেবার, যারা বিভিন্ন রকম তকমা নিয়ে যাদেরকে কোণঠাসা করা হচ্ছে, সমাজের এক কোণে ফেলে দেওয়া হচ্ছে, তারাও কিন্তু আবার সতেজ হয়ে কিন্তু এগিয়ে যাবে। যাই হোক, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে হয় লিগাল বা ইলিগাল যারাই পেয়েছে এখন এতদিন চাকরি করছে, ভাবার দরকার তাদের পক্ষেও। তো যাই হোক, তাদেরকে বাঁচিয়ে যদি পিটিশনারদের চাকরি, সেই রাস্তাটা বলছি। আমাদের নর্থ 20 পরগনা 15.965 এবং সামনে কিছু কাট অফ গেছে 1, 2, 3 নম্বর প্যানেলে, তাই তো? আমি কি বললাম, 3টে প্যানেল হয়ে যাওয়ার পরে 11টা অ্যাডিশনাল প্যানেল হয়েছে, তারপর জাস্টিস গাঙ্গুলি আরও 2টো প্যানেল করেছে, টোটাল 15, 16, 17টা প্যানেল মতন হয়েছে। এখন এই যে 11টা প্যানেল যে অ্যাডিশনাল হচ্ছে না, সেটা এখানে 2জন নাম দিয়ে দিচ্ছি, যেটা কিনা আপনারা খুঁজবেন ওই ব্রেকআপ তালিকা, 28/11/2022 ব্রেকআপ তালিকা একদম হুবহু মিলে যাবে, সেম নাম। আমি তখন নর্থ 24 পরগনাস বলে দিয়েছি, যদি ইলিগাল 2208টা যে অ্যাডিশনাল প্যানেল, সেই প্যানেলটা টোটালটা আমাদের হাতে আছে। কে দিয়েছে, কেন দিয়েছে, কি বৃত্তান্ত আমি এখন বলবো না, টোটাল অ্যাডিশনাল প্যানেল 2208 জনের প্যানেল আমাদের হাতে আছে। এখন সেখান থেকে সার্চ করতে গিয়ে আমরা দেখেছি 0901252113 এই যে রোল নাম্বারটা সার্চ করুন, এই ভদ্রমহিলা, এই ম্যাডাম উত্তর 24 পরগনা জেলায় চাকরি করছে, তনুশ্রী মুখোপাধ্যায়, জেনারেলে চাকরি হচ্ছে। ওটা ছিল কত, 15.965 সামথিং কিছু ছিল, 1, 2, 3 প্যানেলের কাট অফ মার্কস। আর এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি, ইনি 12.744 পেয়ে জেনারেল কোটায় চাকরি করছেন। আপনি 28/11/2022 ব্রেকআপ তারিখে আবার সার্চ করুন, আরে বড়দা পজ করুন, সার্চ করুন, এটা পজ করে ওই পিডিএফটাগুলো সার্চ করুন, এই রোল নাম্বার দিয়ে, নাম দিয়ে, দেখবেন সেম জিনিস আছে, কোনো ট্রেনিং মার্কস আগে কিছু করা নেই। তো ব্রেকআপ তালিকায় এনার নাম আছে, তো দিলাম রিডিউস করে উত্তর 24 পরগনা জেলায় যারা 12.744 যাদের উপরে নাম্বার আছে, ন্যাচারালি তারা পেয়ে যাচ্ছেন, এখানে কোনো সুযোগ, তাই না? হয়ে যাবে, ডিসক্লোজ করে দেবো মামলা চলাকালীন। বিচারপতি বলতে হবে যে যারা এখনো পর্যন্ত নাম্বার জানে না তাদের নাম্বার জানানোর জন্য, যাতে সবার নাম্বার জানিয়ে দেয়, এটা বলে দিই, সিবিআর কাছে ডেটা আছে, তুলে দিলে হয়ে যাবে। দেন আজাদ হোসেন ওবিসি দরকার নেই, জেনারেলের থেকে আপনি বেশি নাম্বার পেলে হয়ে গেল বর্দা, ওনাকে খুঁজবেন, ওনাকে পেয়ে যাবেন। সলিউশন বলে দিলাম, একদম খাঁটি সলিউশন। আমি বলছি না, কোর্ট অর্ডার করেছে, ডিভিশন বেঞ্চ অর্ডার দিয়েছে, জাস্টিস হরিশ টন্ডন স্যার যে পড়শি রাজ্যের এখন কী বলে উড়িষ্যা রাজ্যের প্রধান বিচারপতি হাইকোর্টের, তাঁর অর্ডার কত বড় শক্তিশালী অর্ডার।
এবং তার বেসিসে হুগলি ডিপিএসসি অলরেডি কী বলবো, তারা কমপ্লাই করে দিয়েছে অর্ডার। 29-30 থেকে আজকে মনে হয় কত 26-এ দেয়, 3 দিন পরে তাদের ভেরিফিকেশান, 3 দিনের দিন। ভাবতে পারছেন, একদম গরম গরম টাটকা টাটকা জিনিস। যাক, অনেক রাস্তা আছে, কোন কোন ডিস্ট্রিক্টে আরও রিডিউস করা যাবে সেগুলো নিয়ে আমরা আমাদের টিআরএসসি গ্রুপে আমরা অবশ্যই জানাবো গোটা বিষয় নিয়ে। আর আপনাদের একটা ছোট্ট বিষয়, যদি টিআরএসসির নাইট মেম্বারশিপ নিতে চান, আমাদের সাথে যুক্ত হতে চান, তো সরাসরি মান্থলি মাত্র 100 টাকা মেনটেন্যান্স ফি দিয়ে আমাদের 9775755850 এই হোয়াটসঅ্যাপটা আমরা যোগাযোগ করুন। আসুন আমাদের সঙ্গে, অনেক কিছু পথ খোলা আছে, আমরা সেগুলো নিয়ে অবশ্যই মানে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দ্বারস্থ তো হবো, তার সাথে সাথে যদি সুপ্রিম কোর্ট যেতে সেখানে যাবো, কিন্তু যোগ্য বঞ্চিতদের অধিকার ফিরিয়ে নিয়ে আসবো এবং সেক্ষেত্রে ইন সার্ভিসদের বাঁচিয়ে রেখে। চলুন, এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই প্রত্যেকটা গ্রুপে ছড়িয়ে দিন এই ধরনের কথা, যারা টেনশন করছে, যারা গুলি খাচ্ছে। কিসের গুলি? অ্যাংজাইটির গুলি। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন।